রাতের ঘটনা। অনুর প্রত্যাখ্যান আরমানের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গাড়িতে বসে থাকা অবস্থায় আরমান একটু শান্তির জন্য হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই যেন ভালো লাগছে না আরমানের। আরমানের মনে হলো এই ব্যস্ত মন ভাঙার শহর থেকে দূরে কোথাও গেলে হয়তো সে একটু শান্তি পাবে। হৃদয়ের গভীরে বিরহের দহনে যে জ্বালা পোড়া হচ্ছে তা একটু হলেও কমবে। এসব ভেবে আরমান বাসার গেট থেকে নিজের গাড়ি ঘুরিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমায়। এক কালো ছায়া ও যে আরমানের গাড়ির পিছু নিচ্ছে তা আরমানের অজানা। নিজের শোকে কি আর দিন দুনিয়ার খবর থাকে? আরমানেরও সেটা নেই এখন। বেশ অনেকক্ষণ পর আরমান জনমানবহীন নির্জন রাস্তায় গাড়ি এগিয়ে নিচ্ছে। এই নিস্তব্ধতায় যেন আরমানের সারা জীবনের সঙ্গী হতে যাচ্ছে। আরমান চিন্তাও করতে পারছে না যে তার সে ছোট্ট কুকি এখন বিবাহিত। তার কুকি অন্য কারো বুকে তার কুকি ঠাঁই নেবে। কিভাবে সহ্য করবে আরমান? 1 বছর আগেও যদি আরমান এই চরম সত্যটা জানতে তো তাহলে আরমানের তেমন কিছু মনে হতো না, কারণ তখনও আরমানের মনে অনুর প্রতি তেমন কোনো অনুভূতি ছিল না। কিন্তু এখন, আচ্ছা, অনুকে আরমান সত্যিই ভালোবাসে নাকি অনু আরমানের শুধু ভালো লাগে? এই প্রশ্নের উত্তর একমাত্র সময়ই বলতে পারবে। ফাঁকা রাস্তায় আরমান নিজের চিন্তাভাবনায় বিভোর হয়ে খানিকটা বেখেলি ভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। কিন্তু হুট করে যে লেনে আরমান গাড়ি চালাচ্ছিল তার বিপরীত দিক থেকে একটা মিনি ট্রাক ঠিক আরমানের গাড়ি বরাবর আসতে থাকে। সে মিনি ট্রাকের হর্নের শব্দে আরমান নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। আরমান দেখে আরমানের দিকে এক মিনি ট্রাক ক্রমশ ধেয়ে আসছে। আরমান চিন্তায় পড়ে যায়। আরমান তো সঠিক লেনেই গাড়ি চালাচ্ছে, কিন্তু ট্রাক তার লেনে না যেয়ে এই দিক দিয়ে কেন নিয়ে যাচ্ছে? রাস্তা তো ফাঁকাই। আচ্ছা, তাহলে এদিক দিয়ে চালানোর মানে কি? কিন্তু এসব ভাবার থেকে এখন নিজেকে রক্ষা করাটা বেশি জরুরি ভেবেই আরমান যেই নিজের গাড়িটা ট্রাকের অভিমুখ থেকে সরিয়ে নেবে, ঠিক এমন সময় ট্রাকটা আরমানের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। আরমান গাড়ির ছিটকে বেশ অনেক হাত দূরে এক দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায়। এমন সংঘর্ষের ফলে গাড়ির সামনের দিকটা পুরো থেতলে যায় আর গাড়ির ডিকি থেকে ধোঁয়া বের হতে থাকে। অন্যদিকে আরমানের মাথা সামনের দিকে ঝুঁকে গাড়ির স্টিয়ারিংয়ে বাড়ি খায়। তার সাথে গাড়ির সামনের কাঁচ ভেঙে আরমানের শরীরে এসে বিঁধে যায়। আরমানের আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তের ফোয়ারা বের হতে থাকে। এত কিছুর পরেও আরমানের জ্ঞান আছে, কিন্তু এতক্ষণ আরমান নিজের সজ্ঞানে থাকবে তার নিশ্চয়তা নেই। অন্যদিকে সেই মিনি ট্রাক আরমানের গাড়িকে ধাক্কা দিয়ে কিছুটা সামনে গিয়েই দাঁড়িয়ে পড়ে। তারপর সেই ট্রাক থেকে বেরিয়ে আসে কালো হুডি পরা এক আগন্তুক। ট্রাক থেকে বেরিয়ে সেই আগন্তুক কোনো ভনিতা না করেই সেখানে আরমানের গাড়ির ছিটকে পড়েছে আছে সেদিকে ধীর পায়ে এগিয়ে যায়। রাস্তাটা এতটাই নীরব আর নিস্তব্ধ যে একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। আগন্তুক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর সেই আগন্তুকের পায়ে থাকা বুট কংক্রিটের রাস্তায় ঝংকার তুলছে। তার এগিয়ে আসার শব্দ আধো জ্ঞানে থাকা আরমান স্পষ্টভাবে শুনতে পেল। সেই ঝংকার আরমানের ভেতরটা নাড়িয়ে দিল যেন। সে কি আরমানকে বাঁচাতে এগিয়ে আসছে নাকি মেরে ফেলতে? উত্তর পায় না আরমান, কিন্তু বেশিক্ষণ আরমানের সেসব মন দিল না। আরমান যে জানে না আদৌ সে এখান থেকে বেঁচে ফিরবে কি না। তার আগেই যদি তার মৃত্যু হয় তাহলে তার মার কি হবে? তার মা যে সে ছাড়া আর কেউ নেই। তার মধ্যে এই কয়েক মাসে আরমানের উপর কারো এক বড় দায়িত্ব যোগ হয়েছে। এখন সে তাকে কুকিকেও দেখে রাখতে হবে। 6 মাস আগে কুকি কি করুণ অবস্থায় আরমানের বাসায় এসেছিল তা মনে পড়ে যায় আরমানের। এখনও
কুকি পুরোপুরি সুস্থ নয়। হুট করেই আগন্তুক থেমে যায়। কি জানি আগন্তুক আরমানের মনের কথা জানতে পেরে থেমে গেল কিনা, সেটা তো আগন্তুনিকে এই ভালো জানে। কিন্তু আরমান ডুবে আছে তার চিন্তার জগতে। আগন্তুক যে থেমে গেছে তা আরমান বুঝতেও পারল না। আরমান ভালোভাবেই জানে যে যদি তার কিছু হয়ে যায়, মেয়েটা নিজে যত কষ্টই থাক না কেন সব কিছু নিজ কাঁধে তুলে নেবে, তার মাকে সামলাবে, মায়ের খেয়াল রাখবে। এসব চিন্তা ভাবনা করে কিছুটা নিশ্চিন্ত হয়ে গেল আরমান। তারপর আরমান হারিয়ে গেল তার ছোটবেলায়, যেখানে দুঃখ কি দায়িত্ব কি কোনো কিছুরই বোধ ছিল না, ছিল শুধু আনন্দ। আরমানের চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় তার মা বাবার সাথে কাটানো সেই অপূর্ব মুহূর্তগুলো দৃশ্য। ছুটির দিনগুলোতে কুকির সাথে তার খুনছুটির মুহূর্তগুলো কতই না ভালো ছিল। এসব নানা আবছা স্মৃতি ভাবতে ভাবতেই আরমান চোখ দুটো বন্ধ করে নেয়। হয়তো আরমান তার জ্ঞান হারিয়েছে। এদিকে অজানা কারণে আগন্তুক নিজের চোয়াল শক্ত করে নেয়। ঝড়ের বেগে সেই আগন্তুক আরমানের গাড়ির সামনে এসে দাঁড়ায়। সামনে এসে আগন্তুক তার মুখে থাকা মাস্কটা দিয়ে নাকের দিকটা ভালোভাবে ঢেকে নেয়। কিন্তু এতেও যেন তার কাজ হলো না। সে তার পকেট থেকে আরও একটা মাস্ক নিজের পরিধেয় মাস্কের উপর পরে নিল। নিজেকে ঠিকঠাক করে সে আগন্তুক আরমানের গাড়ির ডোরের সামনে এসে দাঁড়ায়। সে সন্তর্পণে গাড়ির ডোর খুলে দেয়। তারপর নিজের গ্লাভস পরা হাত দিয়ে আরমানকে গাড়ি থেকে বের করে নিজের শক্তিশালী এক হাত দিয়ে আরমানের জ্যাকেট ধরে আরমানকে শূন্যে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। গাড়ি থেকে কিছুটা দূরে এসে সেই আগন্তুক আরমানকে শূন্যে তোলা অবস্থায় একটু উঁচু থেকে নিচে ফেলে দেয়। আরমান হয়তো তার আঘাতপ্রাপ্ত জায়গায় আরেকটু ব্যথা পেল, কিন্তু তাতে আগন্তুকের কি। আরমানকে গাড়ি থেকে দূরে সরিয়ে আনার একটু পরেই আরমানের গাড়িতে আগুন লেগে যায়। গাড়িতে হয়তো গ্যাস চালিত ছিল, তাই সংঘর্ষের ফলে ইঞ্জিনে আগুন লাগাটা স্বাভাবিকই। আগন্তুক নিজের রক্তিম লাল চোখে কিছু মুহূর্ত সেই আগুন লাগা গাড়িটাকে এক দৃষ্টিতে দেখে গেল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আগন্তুক সেদিক থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয় আর আরমানের দিকে দৃষ্টি দেয়। আগন্তুক নিজের ঘাড়টা হালকা বাঁকা করে ক্রোধের আগুনে জ্বলজ্বল করতে থাকা চোখে তাকিয়ে রইল আরমানের দিকে। তারপর সেই আগন্তুক হৃদয়ের কম্পন ধরানো ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আমার শিকারকে ছোঁয়ার দুঃসাহস করেছিস তুই, তার শাস্তি তো তোকে পেতেই হতো। আমার শিকারকে স্পর্শ করা, তাকে তিলে তিলে যন্ত্রণা দেওয়ার অধিকার শুধু আমার। আমি ওকে যা ইচ্ছা তাই করব, কিন্তু আমার শিকারের উপর আমি ব্যতীত অন্য কারো এক চিলতে নজরও আমি সহ্য করব না। যারা সেই দুঃসাহস করবে তাদের শাস্তি একটাই হবে, সেটা হচ্ছে মৃত্যু। তোকে কম শাস্তি দিলাম কারণ তুই এতদিন আমার জিনিসকে দেখে রেখেছিস। ঠিক এই কারণে তোর এত বড় ভুল ক্ষমা করে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে যদি এমন কিছু করার সাহসও করিস, সোয়ার আই উইল টিয়ার ইউ ইনটু পিসেস। বলেই সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, ঝড়ের বেগে কোথাও মিলিয়ে গেল। আর পিচঢালা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রইল আরমান। বর্তমানে আরমানের বেডের পাশে বসে আছে অনু। অনু মাথা নিচু করে এখনও নীরবে অশ্রু ফেলছে। এখন পর্যন্ত অনেকবার আরমান অনুকে থামাতে বলছে, কিন্তু অপরাধ বোধে ভুগতে থাকা অনু যেন চাইতেও নিজেকে শান্ত করতে ব্যর্থ হচ্ছে। আরমান এবার বিরক্ত হয়ে ধিমি কণ্ঠে অনুকে বলে, চুপ থাক ফেতুন্নি, যা গিয়ে মাকে ডেকে নিয়ে আয়, কথা আছে মার সাথে। অনুও চুপচাপ উঠে চলে যায় আর আরমান এর মাকে নিয়ে ফিরে আসে। আরমান মা কেবিনে এসেই আরমানকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবু, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, ডাক্তার ডাকবো? আরমান বিরক্তিতে ব্রু কুঁচকে ফেলে আর বলে, মা তুমিও শুরু হয়ে না প্লিজ, আপাতত ওকে চুপ করাও, শান্ত হয়ে বসতে বলো আগে। আরমানের মা অনুর দিকে তাকায়,
এদিকে আরমানের এমন কথায় অনু চুপ করে অবাক হয়ে আরমানের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। আরমানের মা তা দেখে মলিন হাসে আর বলে, ও চুপ আছে, তুই রেস্ট নে এখন, পরে কথা হবে সব। এই অবস্থায় এও আরমান জিদ দেখাতে চাইলেই আরমানের মা চোখ রাঙিয়ে তাকায়। আরমানও বাধ্য হয়ে চুপ হয়ে শুয়ে থাকে। ভোর থেকে সময় গড়িয়ে এখন সকাল 8:30। এতক্ষণ পর্যন্ত আরমান ঘুমিয়েছিল আর আরমানের মা আরমান এর পাশে বসে আছে। এই সুযোগে অনু বাসায় চলে যায় আর আরমান সহ তার মামুনির জন্য নাস্তা রেডি করে আবার হসপিটালে আসলো মাত্র। অনু কেবিনের দরজায় ভিড়িয়ে ভেতরে ঢুকলো। কারো শব্দ পেতেই অনুর মামুনি সেদিকে তাকায় আর দেখলেন অনু এসেছে। অনুকে দেখেই অনুর মামুনি বলল, শুধু শুধু এত কষ্ট করে বাসায় গিয়ে নাস্তা বানাতে গেলি, ক্যান্টিন থেকে নাস্তা করলেই তো হতো। হুম, তোমাকে না আরমান ভাইকে আনহাইজেনিক কোনো কিছু আমি খেতে দিচ্ছি না, এখন কিছু খেয়ে নাও। আরমান ভাই উঠলে আরমান ভাইকে আমি খাইয়ে দেব। আগে তুই খা, তারপর আমি খাবো। জানি তুই কিছুই খাসনি এখনও। অনু আর মামুনির কথনের মাঝেই আরমান জেগে যায়। আরমানকে জাগতে দেখে অনু আর কথা না বাড়িয়ে আরমানের কাছে যায় আর জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে আরমান ভাই? আরমান মাথা নাড়িয়ে ভালো বোঝায়। বিনিময়ে অনু মুচকি হেসে মামুনি আর আরমানের জন্য খাবার বাড়া শুরু করে। খাবার সার্ভ করে অনু একটা প্লেটে তার মামুনির দিকে এগিয়ে দেয় আর অনুর মামুনিও আর কথা না বাড়িয়ে প্লেট নিয়ে নেয়। তারপর অনু আরেকটা প্লেট নিয়ে বেডের পাশে থাকা টুলে বসে পড়ে। অনু চামচে খাবার নিয়ে আরমানের মুখের সামনে ধরে। আরমান চমকে অনুর দিকে শুধু তাকিয়ে রয়। এত কিছুর পরও অনু আরমানের জন্য এত করছে, এটা আরমানকে অবাক করছে। আরমান হাঁ করছে না দেখে অনু আরমানকে বলে, খেয়ে নাও প্লিজ আরমান ভাই, তারপর তোমাকে ওষুধও খেতে হবে। আর সত্যি বলতে আমারও খিদে পেয়েছে। অনুর কথায় আরমান মুচকি হেসে খাওয়া শুরু করে আর অনু আরমানকে পুরো খাবার খাইয়ে তারপর ছাড়ে। এর মধ্যে অনু তার মামুনিকে রেস্ট করার জন্য বাসায় পাঠিয়ে দিয়েছে। অনু আরমানকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। অনু সব গোছাতে থাকে। তখনই আরমান অনুকে নিজের পাশে বসতে বলে। অনুও বাধ্য মেয়ের মতো আরমানের পাশে বসে পড়ে। আরমান অনুকে মলিন মুখে বলে, এমন সময়ই অ্যাক্সিডেন্টটা হতে হলো যখন এত বড় প্রজেক্ট এর কাজ আসলো, আর একদিন পর ওয়েডিং সেরিমনি। এত কাজ কিভাবে হবে কিছু বুঝতে পারছি না। কুকি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না আরমান ভাই, আমি ঠিক সব সামলে নেব। তুমি শুধু রেস্ট নাও আর জলদি ঠিক হয়ে যাও। তোমাকে এভাবে দেখতে যে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি যদি অমনি ব্যবহার না করতাম তাহলে। অনুকে কিছু বলতে না দিয়ে আরমান বলা শুরু করে, দূর বোকা, তোর জন্য কিছু হয়নি। আমি যেমন আমার অনুভূতি জানিয়েছি ঠিক তেমন তুই তোর অনুভূতি জানিয়ে এসছিস। এতে তো খারাপ দেখছি না আমি। তুই এবার একটু বাড়াবাড়ি করছিস, কিন্তু আমাকে সুস্থ হতে দে, একদম কান মলে লাল করে দেব। আরমানের কথায় অনুর চোখের কোণে অশ্রু থাকা সত্ত্বেও সামান্য হাসল। আরমানও মুগ্ধ চোখে তা দেখল, কিন্তু কিছু মনে করেই সেদিক থেকে নিজের চোখ ফিরিয়ে নেয় আর নিজেকে স্বাভাবিক করে আবার বলা শুরু করে, সময় কম, তার মধ্যে এত কাজ, তুই একা পারবি না। আমি আমার ফ্রেন্ড রিচিকে বলবো, সে যেন তোকে হেল্প করে। আর না না আরমান ভাই, আমি পারবো তো, তোকে জিজ্ঞাসা করে নিয়ে শুধু জানাচ্ছি। অনু আর কিছু না বলে চুপ করে বসে থাকে। এদিকে অনুর মনে হলো কেবিনের গ্লাস থেকে কেউ হিংস্র দৃষ্টিতে ওদের দিকে দেখছে। অনু নিশ্চিত হতে সেদিকে তাকায়। তখনই অনুর মনে হলো এক কালো ছায়া এদিক থেকে সরে গেল, কিন্তু আপাতত সেখানে তো কেউ নেই। অনু নিজের মনের ভুল ভেবে সেদিকে আর মন দেয় না। অনু নিজের জন্য প্লেটে খাবার নিয়ে খেতে বসে, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে শোরগোল শুনে অনু খাওয়া থামিয়ে দেয়। অনু আরমানকে বলে সে
বাইরে গিয়ে দেখে আসছে আর তার জন্য চিন্তা না করতে। যদিও আরমান যেতে দিতে চায়নি, অনু জোর করে গেল। আরমানকে জানিয়ে অনু কেবিনের বাইরে বেরিয়ে আসে আর দেখে তাদের কেবিনের থেকে কিছুটা দূরে বেশ অনেকখানি জায়গা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে আর চারপাশের থাকা থাই গ্লাসগুলোর কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে চারপাশে পড়ে আছে। মনে হচ্ছে কেউ পিচে কাঁচগুলোকে গুঁড়ো করে রেখে গেছে। অনু ভেবে পাচ্ছে না এত নিরাপত্তা মেনটেন করা জায়গায়, যেখানে সব সময় তদারকির মাঝেই থাকে সব কিছু, সেখানে কিভাবে আগুন লাগে। আচ্ছা, দুর্ঘটনাবশত হয়তো আগুন লেগে গিয়েছে, কিন্তু এই কাজগুলো যদি ভেঙে থাকে তাহলে সেগুলো টুকরো টুকরো না হয়ে এমন মিহি গুঁড়ো হলো কি করে? দিনে সূর্যের আলোতে চারদিক যেমন আলোকিত হয়, ঠিক তেমনি রাতের চারদিকটা নিকষ কালো অন্ধকারে ছেয়ে যায়। এটাই প্রকৃতির আদি নিয়ম। এখন সেই নিকষ কালো রাতের সময় শারীরিক যন্ত্রণা আর বিরহের বেদনা জর্জরিত হয়ে সফেদ বিছানায় পড়ে আছে জ্যাক। জ্যাকের কাছে শরীরের কষ্টের থেকে মনের কষ্টটাই একটু বেশি প্রাধান্য পাচ্ছে। জ্যাক আদৌ জানে না তার জীবনে কি হতে যাচ্ছে একদিন পর, কারণ একদিন পরে যে রোজ আর অ্যারনের ওয়েডিং সেরেমনি। জ্যাক ডুবে আছে নিজের চিন্তা জগতে। 8 মাস আগেও তো সব ঠিক ছিল। রোজের সাথে কাটানো সেই মুহূর্তগুলো কতই না মধুর ছিল। জ্যাকের আফসোস হয় কেন সে সেই সত্যি রোজকে জানাতে গেল। সত্যি না জানালে হয়তো আজ রোজ তার হতো। এমনটা হলে কত ভালোই না হতো। হয়তো কিছু বছর পর তাদের ফুটফুটে সন্তান হতো। জ্যাকের নিজের করা প্রথম ভুল ছিল রোজকে জানানো যে প্রথমে সে তাকে পছন্দ বা ভালোবেসে কাছে আসেনি, বরং নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য রোজের কাছে অভিনয় করেছিল। কিন্তু পরবর্তীতে জ্যাকের এই বেহায়া মন রোজকেই ভালোবেসে ফেলে। এটাও রোজকে জানিয়েছিল জ্যাক, কিন্তু রোজ তা মানতে নারাজ। আজ এতদিন যাবৎ জ্যাক রোজকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জ্যাক ব্যর্থ। একটা কথা আছে না, বিশ্বাস ঠিক কাচের মতো, কাচ যেমন ভাঙলে তা পুনরায় পূর্বের মতো জোড়া লাগে না, যায় না। বিশ্বাসও ঠিক তেমন, একবার বিশ্বাস ভাঙলে তা আর আগের মতো জোড়া লাগানো যায় না। অবিশ্বাস তখন মানুষকে ঘিরে ধরে, ভয় হয় যে আবার সেই মানুষটি তার বিশ্বাসকে ভেঙে চুরমার করবে দেবে না তো। রোজের ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। রোজ আর জ্যাককে বিশ্বাস করতে চাচ্ছে না। সেই হৃদয় ভাঙনের পীড়া পুনরায় সহ্য করতে চাচ্ছে না রোজ। জ্যাকের দ্বিতীয় ভুল ছিল নিজের ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে রোজের অন্যায় আবদারকে প্রশ্রয় দেওয়া। যদি জ্যাক রোজকে সাহায্য না করত তাহলে এত দূর জল গড়াতো না। জ্যাকের আফসোস হয় কেন 6 মাস আগে সে অন্ধ হয়ে কিছু না ভেবেই এমন করেছিল। জ্যাক যদি অ্যারনের মতো মাইন্ড রিড করতে পারত তাহলে জ্যাক রোজের মাইন্ড রিড করে ফেলতো তখন, আর ভুলেও এমন কিছু করতো না। কিন্তু আফসোস, জ্যাকের সেই ক্ষমতা নেই। জ্যাকের করা ভুলগুলোর ফলাফল আজ সামনে। জ্যাক তার করা ভুলগুলো আর তার পরিণামের কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। জ্যাকের ক্লান্ত দেহ মন বেশিক্ষণ সজাগ থাকতে পারল না। জ্যাকের চোখে তন্দ্রা নেমে আসে আর জ্যাক চোখ বুজে গভীর তন্দ্রায় হারিয়ে যায়। অনুর মামুনির বাসায় অনু নিজের রুমে বসে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়। অনু সারাদিন হসপিটালে আরমানের আশেপাশেই ছিল, কখন আবার কী লাগে। কিন্তু অনুর মামুনি আর আরমান রাতে আর অনুকে হসপিটালে থাকতে দেয়নি, সোজা বাসায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু অনুকে একা পাঠায়নি আরমান। আরমানকে দেখতে তাদের আরেক সহকর্মী নিনা হসপিটালে যায়। তখন আরমানই নিনাকে আজ রাতটা অনুর সাথে থাকতে অনুরোধ করে, আর নিনাও বিনা বাক্যে রাজি হয়ে যায়। অনু আর নিনা একসাথে বাসায় আসে। নিনাকে গেস্ট রুম দেখিয়ে অনু নিজের রুমে আসে। হাসপাতাল থেকে খেয়ে আসায় বাসায় এসে কিছু করারও লাগেনি, তাই তো অনু এখন একটু রেস্ট নিতে পারছে। অনু ভেবে পায় না একটা মানুষ এত ভালো হয় কি করে। সেই মানুষটার মনের আকুতি
অনু সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে, কিন্তু তবু এই অসুস্থ অবস্থায় মানুষটা অনুর কথা ভেবে যাচ্ছে। অনুকে যাতে একা বাসায় থাকতে না হয় তার জন্য নিনাকে সাথে পাঠিয়ে দিয়েছে। অনুর বিশ্বাস আরমান ভাইও নিজের মতো ভালো একজন জীবনসঙ্গী পাবে, যে আরমান ভাইকে বুঝবে, জীবনের শেষ দিন পর্যন্ত সাথে থাকবে। অনু প্রার্থনা করে খুব শীঘ্রই যেন ওই ভাগ্যবতী মেয়েটা আরমান ভাই এর জীবনে আসে। হুট করে অনুর পাওয়া সেই সদ্য আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথা অনুভব করে অনু। ঘাড়ের ক্ষতের কথা মনে পড়তেই অনু সাথে সাথে বিছানা ছেড়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। অনু নিজের ওড়না সরিয়ে কালকে ঘাড়ে পাওয়া আঘাতের সেই জায়গা দেখতে থাকে। অনু লক্ষ্য করে ঘায়ের সেই জায়গায় দুটো সরু গোল ছিদ্র এর মতো দাগ, যা অনুর হলুদ ফর্সা গায়ে কালো দাগ হয়ে রয়েছে। যে কেউ অনুর ঘায়ের সেই জায়গা দেখলে বলবে কেউ হয়তো দুটো প্যারেক ঠুকে দিয়েছে সেখানে, নয়তো কেউ নিজের সূচালো দাঁত বসিয়ে দিয়েছে অনুর ঘাড়ে। কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে আদৌ কি তা সম্ভব ভেবে পায় না অনু। কাল রাতে স্টোর রুমে আসলে কে ছিল, কেন অনুর সাথে এমন করলো? সেই অজ্ঞাত ব্যক্তিটি কি অ্যারন ছিল? অ্যারনের কথা মাথায় আসতেই অনুর শরীর হিম হয়ে আসে। অনু পুনরায় বিছানায় গিয়ে হেলান দিয়ে ছোঁয়া হয়ে বসে পড়ে। কেন যেন ইদানিং অ্যারনকে ভয় পায় অনু। আসলে অনু নিজের করা 6 মাস আগের সেই কাজের জন্য এই ভয় পায় কিনা তা জানা নেই অনুর। কিন্তু স্টোর রুমের সেই ব্যক্তি অ্যারন কি করে হবে? অ্যারন তো অনুকে এখনও চিনতেই পারেনি। তাহলে কে ছিল? এসব ভাবতে ভাবতে অনু ঘুমের দেশে তলিয়ে যায়। এখন অনুর রেস্ট নেওয়া অনেক জরুরি। কাল থেকেই যে নিজের ভালোবাসার মানুষটির বিয়ের আয়োজনে তোড়জোড়ে লেগে পড়তে হবে অনুকে। যতই অনু অ্যারনকে ভয় পাক, অ্যারনকে অনু ভালোবাসে এটাও যে চরম একটা সত্যি। রিসোর্টের বাগানে থাকা ছোট্ট কৃত্রিম পুকুরের পাড়ে প্যান্টের পকেটে এক হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে অ্যারন। অ্যারনের হাতে ওয়াইনের গ্লাসে রয়েছে অ্যারনের সবচেয়ে পছন্দের পানীয় ব্লাড। যদিও এভাবে গ্লাসে করে সেই পানীয় গ্রহণ করা অ্যারনের পছন্দ না। অ্যারন তো শিকারকে জাপটে ধরে তার ঘাড়ে নিজের সূচালো দাঁত বসিয়ে তারপর সেই পানীয় পান করে তৃপ্ত। যখন অ্যারন নিজের শিকারকে ধরে তার শরীরের দাঁত বসায়, তখন সেই শিকারটা যন্ত্রণায় ছটফট করতে করতে যখন শান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, সেই মুহূর্তগুলো অ্যারনকে পৈশাচিক আনন্দ দেয়। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় অ্যারন নিজেকে এসব থেকে বিরত রেখেছে আর নিজেকে মানিয়ে নিয়েছে। কারণ ফক্সের হাজার রহস্যে ঘেরা জঙ্গলের মাঝে নতুন আরেকটা রহস্যকে দাফন করা খুব সহজ, কিন্তু এই ইট পাথরের শহরের কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়া একটু কঠিনই বটে। তাই অ্যারন নিজেকে মানিয়ে নিয়েছে। আপাতত অ্যারন কোনো রকম ঝামেলা চাচ্ছে না। এই শহরের যে কখনো অনেক কাজ বাকি আছে অ্যারনের, এসব চিন্তা ভাবনার সাথে সাথেই অ্যারন তার পরবর্তী পরিকল্পনা ছক কষছে। আজ সেই তরল পানীয় পান করতে ব্যস্ত। আমার প্রিয় প্রিন্স, কারো মিহি কণ্ঠে অ্যারন বাস্তব জগতে ফিরে আসে। ৬৭ বছর পর অ্যারন সেই মধুর ডাক পুনরায় শুনতে পেল। কয়েক যুগ পেরিয়ে গেছে, কিন্তু আগের মতো এত ভালোবেসে মধুর স্বরে সেই চিরচেনা নামে সম্বোধন করে অ্যারনকে এত বছরে কেউ ডাকেনি। অ্যারন সেই মিহি কণ্ঠস্বরের উৎস অনুসরণ করে সেই দিকে নিজের দৃষ্টি দেয়। সেই দিকে তাকিয়ে অ্যারন থমকে যায়। এত বছর পর পুনরায় তার প্রেয়সীকে দেখতে পেয়ে অ্যারন পুরো ধরনী যেন থমে গেছে। অ্যারন এক দৃষ্টিতে তাকিয়ে রয় সে অপূর্বের প্রেয়সীকে। চোখের পলক ফেলতে ভুলে গেছে অ্যারন। সেই হলদে ফর্সা তনু, তেজস্বী চোখ, হাঁটু পর্যন্ত লম্বা চুল, পরনে তার শ্বেত শুভ্র সাধারণ পোশাক কতই না মোহনীয় লাগছে তার প্রেয়সীকে। জ্যোৎস্নার আলো পড়ে অ্যারনের প্রেয়সীর তনু থেকে যেন চারদিকে দ্যুতি ছড়িয়ে পড়ছে।
অন্য সব স্বাভাবিক মানুষের মতো ছিল প্রিন্সেসের রংরূপ। মনুষ্য দুনিয়ায় রাজপরিবারের রাজকন্যারা যেমন হয় ঠিক তেমনই ছিল প্রিন্সেস, কিন্তু তবুও অন্য সব মানুষ আর প্রিন্সেসের মধ্যে ছিল বিস্তর পার্থক্য। প্রিন্সেসের সাহসী আর উদার মনের মানুষ সচরাচর পাওয়া মুশকিল। এমন অনেক গুণ প্রিন্সেসের কে সবার থেকে আলাদা করেছিল। অন্যান্য অনন্য ছিল প্রিন্সেস। মৃদু হিমেল হাওয়া প্রিন্সেসের পরনের শুভ্র ওড়না উড়ছে, আর প্রিন্সেস মুচকি হেসে অ্যারনের দিকে তাকিয়ে আছে। অ্যারনও অনুভূত শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিন্সেসের দিকে। অ্যারন বুঝতে পারছে না এত রাতে এই রূপে অনু কিভাবে রিসোর্টে এলো। অ্যারনের মনের কথা হয়তো কয়েক হাত দূরে গাছের সামনে দাঁড়িয়ে থাকা প্রিন্সেস শুনতে পেল, তাই তো সে খিলখিল করে হেসে উঠল। এই প্রথম কেউ অ্যারনের নীরব অনুভূতি বুঝতে পারল হয়তো। অ্যারন তার প্রেয়সীর হাসি মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে। প্রিন্সেসের হাসি যেন মুক্ত ঝরছে, আর তাকতে অ্যারন তীব্র ঘোরে ডুবে যাচ্ছে। হ্যাঁ, অ্যারন তার প্রেয়সীর নেশায় ডুবে যাচ্ছে। এই নেশায় অ্যারন আজন্ম ডুবে থাকতে প্রস্তুত। হুট করেই তার প্রেয়সী হাসি থামিয়ে দেয়। হাসি থামতেই অ্যারন নিজের ঘর থেকে বেরিয়ে আসে আর তার প্রেয়সীর দিকে পূর্ণ দৃষ্টি দেয়। ভালো করে নজর দেওয়ার পর অ্যারন বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা তার একান্ত ব্যক্তিগত নারীটি অনু নয়, বরং ৬৭ বছর আগের তার প্রিন্সেস। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার প্রিন্সেস তো ৬৭ বছর আগেই স্বার্থপরের মতো এই পৃথিবীর মোহ ত্যাগ করে অ্যারনকে তীব্র বিষবেদনায় ফেলে চলে গিয়েছিল। তাহলে এখন অ্যারনের সামনে কে? এটা কি নিছক মরীচিকা, নাকি প্রিন্সেসের অশরীরী সত্তা অ্যারনের সামনে এসে দাঁড়িয়েছে আছে? অ্যারনের ভাবনার মাঝে প্রিন্সেস করুণ সুরে অ্যারনকে ডাকে। অ্যারন পুনরায় সেদিকে নিজের মনোযোগ দেয়। ভালো আছো প্রিন্স? প্রিন্সেসের প্রশ্নে কোনো উত্তর অ্যারন দেয় না, শুধু চোয়াল শক্ত করে অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয় তার সেই পূর্বের প্রেয়সীর মুখের দিকে। অ্যারনের চুপ থাকতে দেখে প্রিন্সেস মলিন হাসে। প্রিন্সেস হয়তো অ্যারনের মনোভাব বুঝতে পেরেছে। প্রিন্সেস মলিন হেসে বলল, আমার সাথে আর কোনো বাক্য বিনিময় করবে না তাই প্রিন্স? আর জানি আমার ওপর অনেক অভিমান জমে আছে আপনার। প্রিন্সেসের বেদনাদায়ক কথায় অ্যারন ঠায় নির্বিকার। একটা টু শব্দ অ্যারন করল না, কিন্তু প্রিন্সেস থেমে নেই। কত যুগ পরে বিধাতা প্রিন্সেসকে কথা বলার সুযোগ দিয়েছে, হোক সেটা অশরীরী রূপে, তবুও এই সুযোগ কি করে ছাড়বে সে? আমরা কি একবারও এক হতে পারবো না প্রিন্স? পুনরায় আপনার বক্ষে আমি কি ঠাঁই পাবো না? আপনার বক্ষে যে আমি অসীম শান্তি পাই প্রিন্স। এজন্যই তো আপনার বক্ষে মাথা রেখে আমি সাদরে মৃত্যুকে আলিঙ্গন করতে পেরেছিলাম। কিন্তু আমি যে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে ভালো ছিলাম না প্রিন্স। আমাকে আপনার করে নিন না প্রিয়। পিতার সেই অভিশপ্ত বাণী যে খুব শীঘ্রই আমাকে গ্রাস করবে। আমার কাছে যে বেশি সময় নেই। একবারও যদি আপনার না হয়ে পুনরায় এই ধরনী ত্যাগ করতে হয়, আমি যে শান্তি পাবো না প্রিয়। বিধাতা আমাকে প্রথম ও অন্তিম সুযোগ দিয়েছে, এবার আমার অন্তিম জন্ম। আমি যে চাইলেও আর এই ধরনের বুকে ফিরে আসতে পারবো না ভবিষ্যতে। এরপর যে আমাদের আর কখনো দেখা হবে না প্রিয়। অ্যারনের শার্টের ওপরে 3টা বোতাম খোলা, শার্টের সেই ফাঁকগুলি উকি দিচ্ছে অ্যারনের নগ্ন বক্ষ। ক্রমেই অ্যারনের বক্ষের মাঝখানটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে, যেন অল্প অল্প লাল আলোর দ্যুতি বের হচ্ছে। প্রিন্সেসের কথায় অ্যারন নির্বিকার থাকলেও শেষের কথাগুলো অ্যারনের অন্ধকার সত্তা মেনে নিতে পারল না বোধ হয়। অ্যারনের হাতে দৃশ্যমান হয় তার সেই শক্তিশালী সোনা খচ্চিত সোয়ার। এদিকে প্রিন্সেসের অশরীর অবক্রমে বিলীন হয়ে যাচ্ছে। হয়তো বিধাতা প্রদত্ত সেই সময় ফুরিয়ে গেছে, তাই প্রিন্সেসের সত্তাকে ফিরে যেতে হচ্ছে তার
নিজ দুনিয়ায়। এদিকে অ্যারনের চোখে মুখে ফুটে উঠছে তীব্র হিংস্রতা। অ্যারন ঝড়ের বেগে সেই গাছের সামনে গিয়ে দাঁড়ায় যেখানে কিছু মুহূর্ত পূর্বে প্রিন্সেস দাঁড়িয়েছিল। অ্যারন ক্রোধ নিয়ে সহসা নিজের তলোয়ার গাছটার উপর চালনা করলো আর গাছটি দুখণ্ডিত হয়ে পড়ে রইল। অ্যারন অ্যারন হিংস্র প্রাণীর ন্যায় গর্জন করতে করতে চিবিয়ে চিবিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, থাকতে হবে না কাউকে আমার সাথে। অন্ধকার সাম্রাজ্যের সম্রাট আমি। আমার জিনিস আমি ছিনিয়ে নিতে জানি। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটি কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।